শুনছেন সব সময় ভূত বাংলা, সাথে আছি মোহাম্মদ আলামিন। আজ আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমার এক মামা। আমি তার নাম, ঠিকানা, পরিচয় এগুলো এখানে না বলতে ইচ্ছুক। তো আমার মামা আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাবো। প্রিয় আলামিন, আশা করছি অনেক ভালো আছিস। তোর এই ভূত বাংলার এপিসোড আমি সেই প্রথম থেকেই শুনে আসছি। তো মনে হলো আমার কাছে এ ধরনের অনেক ঘটনা আছে, সেজন্য আমি তোকে ঘটনাটি মেইল করে পাঠালাম। যদি তোর কাছে মনে হয় যে তোর মামা তোকে একটি ভালো ঘটনা শেয়ার করেছে, তাহলে তুই দর্শকদের উদ্দেশ্যে এটি পড়ে শোনাবি। তো আমি আমার মামার ভাষ্য মতে এই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটি কথা বলে নিব যে ভূত বলে কোনো কিছু আছে কিনা আমি কোনো তর্কে যাব না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমি ঘটনাতে। আমি লতিফ, আমি একজন ভ্যান চালক। প্রতিদিনের মতোই আমি রাস্তায় ভ্যান চালাচ্ছিলাম। ওই দিন আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল এটা আমি শেয়ার করব, কিন্তু তার আগে আমি আমার সম্পর্কে একটু বিস্তারিত বলে নিব। বিশেষ করে আমি ভ্যানটা রাতেই চালাতাম। আমি যখন রাতে ভ্যান চালাতাম তখন রাস্তায় খুবই কম লোকজন থাকতো, কারণ আমার বাড়িতে 4টা গরু ছিল এবং কিছু হাঁস মুরগিও ছিল, যেটা দেখাশোনা করে দিনের বেলায় আমার সেখানে সবসময় সময় দিতে হতো। এজন্য পরিবারে আর্থিক অনটন থাকার জন্য আমি রাতে ভ্যান চালাতাম। বিশেষ করে আমি রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত ভ্যান চালাতাম। তো একদিন রাত 12টার পরই আমার কাছে মনে হলো যে আমার একটু কেমন ঘুম আসছে। তো পাশে একটা চায়ের দোকান ছিল আবু বক্করের। আমি ওখানে চা খাইতাম, সিগারেট খাইতাম, মোটামুটি ক্ষুধা পাইলে হালকা খাবারও খেয়ে নিতাম। তো রীতিমতো আমি ওই দিন আবু বক্করের বেঞ্চে বসে আছি, তো আমাকে কে যেন একটু ডাক দিল, এই লতিফ, লতিফ। তো আমি এটা শুনে মনে করলাম যে নিশ্চয়ই আমার পরিচিত কেউ হবে, না হলে তো আমাকে আর নাম ধরে ডাকবে না। তো ঠিক তখনই আমি মনে করলাম যে হয়তো নিজেরই কেউ হবে, এটা মনে করে আমি পিছু তাকালাম। তাকিয়ে দেখলাম যে আমার এলাকার একটা পরিচিত চাচা, সে আমাকে ডাকছে যে এই লতিফ, এদিকে আয়। তো আমি চাচাকে বললাম যে চাচা কি হয়েছে, কেন ডাকছেন? তা বলল যে আচ্ছা তুই তো রাতে ভ্যান চালাস, তাহলে কি আমাদের এইখান থেকে অমুক ঠিকানা পর্যন্ত একটা লাশ নিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারবি তুই? তখন আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা কে মারা গেছে, কিভাবে মারা গেল? তো চাচা আমাকে বললেন যে আমাদের একজন ভাড়াটিয়া, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তার বাড়ি এখান থেকে বেশ 7 কিলো 10 কিলো দূরে, সেখানে লাশটা নিয়ে যেতে হবে আর কি। এখানে বলে রাখা ভালো যে 7 কিলো 10 কিলো দূরের একটা মানুষ এখানে কেন ভাড়া থাকে? আসলে ওনার পরিবারের সাথে একটু ঝামেলা ছিল, যার জন্য পরিবার ছেড়ে উনি ভাড়া থাকতো আর কি। এটা তার ব্যাপার। চলে যাচ্ছি ঘটনাতে। আমি চাচাকে বললাম সমস্যা নাই, আমার সাথে কি লোক যাবে? তো বললো হ্যাঁ, তোমার সাথে তো অবশ্যই লোক যাবে, 2-4 জন লোক যাবে। আমি বললাম তাইলে আমার কোনো সমস্যা নেই। আমি চাচাকে একটু মৃদু হেসে বললাম যে চাচা বুঝেন তো আমার একটু ভয় লাগে, আর এখন তো অনেক রাত হয়ে গেছে, সেক্ষেত্রে আমার তো যেতে গেলে একটু খারাপই লাগবে, কারণ আমরাও তো মানুষ। তো চাচা বলল তুমি এতটা চিন্তা করো না লতিফ, তোমার কোনো সমস্যা হবে না, তোমার ভাড়া কত দিতে হবে এটা বলো। আমি বললাম দেখুন চাচা, যেখানে একটা লোক মারা গেছে সেখানে ভাড়ার কথা কিন্তু ওঠালে খারাপ দেখাবে। তবুও আমি যেহেতু দিনমজুর দিয়ে চলি, আপনারাও যেন না ঠকে যান, আমিও যেন না ঠকি, আমাকে সে ধরনের একটা টাকা দিন।
চাচা আমার কথা শুনে আর কোনো কথা বললেন না, বলল যে চলো আমার সাথে। এদিকে আমি যে বক্কার ভাইয়ের দোকানে চা খাইতাম, ওকে আমি বললাম যে বক্কার থাক, চা দিতে হবে না, ওদিকে একটু বিপদ, তাহলে আমি ওই ট্রিপটা দিয়ে আসি। 7 কিলো 10 কিলো রাস্তা যেতে কত এবার সময় লাগবে, যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, 1 ঘন্টা, আর মিডিলের কাজটা দিয়ে হয়তো 2 ঘন্টা। আমি বক্কারকে বলে গেলাম যে রাত 2টা পর্যন্ত তুই থাকবি তো? বক্কার আমাকে বলল, লতিফ ভাই তুমি যাও, সমস্যা নেই, আমি তো সারা রাত দোকান করি। যাই হোক, আমি চাচার সাথে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম যে সাদা পাঞ্জাবি পাজামা পরে খাটলাই করে কে বা কারা একটা খাটিয়া নিয়ে আসছে। তাদেরকে দেখে আমি নিশ্চিত হতে পারলাম যে হয়তোবা আমরা যে লাশটা আনতে যাচ্ছি সেই লাশটাই হবে। তো যাই হোক, একটা পর্যায়ে আমাকে চাচা তাদের বাসায় পৌঁছে দিল। দেওয়ার পর আমি সেখান থেকে, আমারই কিছু করা লাগেনি, তাদেরই লোকজন লাশটা তুলে আমার ভ্যানে উঠায় দিল। তো এখানে ওই যে খাটিয়া বা কিছু লোকজন পাঞ্জাবি পাজামা টুপি পরে আসছিল, যে একটা লাশ নিয়ে আসছিল, ওইটা সম্পর্কে একটু বলি। ওইটা নাকি আবার পাশের এলাকায় কে মারা গেছে, তো সেটা দাফন করার জন্য নিয়ে যাচ্ছিল। তো আমি মানুষের মুখে শুনেছি নাকি যাত্রা পথে লাশ দেখলে আর কি, এই যে দাফন করতে নিয়ে যাও, এটা দেখলে নাকি যাত্রা মঙ্গল হয়, ভালো হয়, এতে কোনো ঝামেলা হয় না। যাই হোক, আমার ভ্যানে ওই যে বাঁশ দিয়ে মোড়ানো যে চাটাইগুলা বলি আমরা, যেটাকে গোলা বলি, গ্রামের মানুষ যে ধান রাখে, ওটাই করে ভালো করে দিয়ে আমার সেই ভ্যানে তারা সুন্দর করে লাশটি বেঁধে দিল। তো আমি বললাম যে আপনারা কি কেউ যাবেন না? তারা বলল হ্যাঁ, তুমি আস্তে আস্তে রওনা করো, আমরা পেছন পেছন আসছি, তোমার ভ্যানে তো আর বসে যাওয়া যাবে না, সেক্ষেত্রে তুমি যেতে লাগো। প্রথমে কথাটা শুনে কিন্তু আমার শরীরটা একটু শিহরে উঠলো। ওঠার পর আমি মনে করলাম যে আসলে একটা লাশ নিয়ে আমি এত রাতে একা একা কীভাবে যাব, এটা তো আসলেই কেমন মনে হচ্ছে। তো আমি চাচাকে বললাম যে চাচা আপনি কেমনটা বললেন, আর কি হয়ে যাচ্ছে, আমি তো একা এটা নিয়ে যেতে পারবো না। তারপর চাচা বললেন যে ঠিক আছে, টেনশন নিস না, আমি দেখছি কি করা যায়। তারপর কিন্তু আমার ভ্যানে একজন উঠে বসলো, মুরব্বী ধরনের লোক। তাতে করে আমি একটু আস্থা পেলাম যে ছোট বাচ্চা বা অল্প বয়স্ক যে পোলাপান, এদের থেকে মুরব্বী যদি যায় তাহলে আমার জন্য বিষয়টা একটু ভালো হবে। এজন্য কিন্তু আমি আরও একটু আস্থা পেয়ে চাচাকে উঠিয়ে নিয়ে আমি আস্তে আস্তে যাত্রা শুরু করলাম। তো 5 কিলো রাস্তা যাওয়ার পর যখন আমরা ভালো রাস্তা থেকে নেমে একটি মানে কাঁচা রাস্তাতে নেমে গেলাম, তখন ওই যে 2 কিলো বা 3 কিলো রাস্তা আছে, ওইখানে বেশ একটু বাগানের মতো। তো বাগানটা যখন আমাদের মানে বাগানের কাছে যখন পৌঁছে গেলাম, তখন কিন্তু আমার ওই ভ্যানে যে চাচা ছিল উনি আমাকে বলল যে লতিফ তুমি একটা কাজ করো, আমাকে নামিয়ে দাও, এই যে ভাঙা রাস্তা, এখান থেকে তো শুধু ভ্যান যেতে গেলেও কষ্ট হয়, সেক্ষেত্রে তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে তোমার হয়তো দীর্ঘ রাস্তা পাড়ি দিতে অনেক কষ্ট হবে, সেক্ষেত্রে আমি তোমার পিছু পিছু করে যাই এবং ভ্যানটা ঠেলা করি। তো একটা পর্যায়ে যখন ওই রোডে ঢুকে গেছি আর কি, তখন কেমন একটা আওয়াজ আসছে আমার সাথে, মানে পেছন থেকে বলছে যে এই লতিফ একটু আস্তে যাওয়া যায় না। তো আমি মনে করলাম যে আমার সাথে তো শুধুমাত্র একটা লোকই আছে, ওই চাচা। তো চাচা আমাকে বলতেই পারে, যেহেতু মুরব্বী মানুষ, সে আসতে যাওয়ার কথা বলতেই পারে। এই জন্য আমি বললাম যে হ্যাঁ চাচা, আমি তো আসতেই যাব, কোনো সমস্যা নেই। তো কিছু দূর পর মানে 10-15 পা ফেলার পর আবারও আমাকে বলল যে কী রে লতিফ, তোর কি কথা কানে যায় না? আমি তোকে আসতে যেতে বলছি না। তখনও কিন্তু আমি পিছু ফিরি নাই আলামিন ভাই। আমি মনে করলাম যে আমার সাথে যে চাচা আছে, হয়তো এই চাচা আমাকে বলছে আসতে যাওয়া যায় না। তো চাচাকে আমি বললাম চাচা বেয়াদবি মাফ করবেন, এর থেকে যদি আসতে যায় তাহলে এই রোড থেকে কিভাবে যাব, এখন অনেক রাত হয়ে গেছে, 1টার পরে বাজে, আপনি একটু কষ্ট করে আসুন না। এটা বলে আমি যখন আবার রান করলাম, 2-3 মিনিটের মতো কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি পেছনেও তাকাইনি। এখানে একটা কথা বলে রাখা ভালো আলামিন ভাই, বর্ষাকালের পরে যেমন গ্রামের রাস্তাতে কাদা হওয়ার পর যখন শুকিয়ে যায়, উঁচু নিচু ঢেলার মতো হয়ে যায়, রাস্তাটা ঠিক তেমনই ছিল।
একটা পর্যায়ে আমার পেছন থেকে আবারও কেমন যেন বলছে যে, এই লতিফ, তোকে বললাম না যে আস্তে আস্তে যাবি, আমার ব্যথা করছে তো। তখন আমি পিছনে ফিরে দেখি আলামিন ভাই, এটা আপনার এবং আপনার অডিয়েন্সদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে, সে যে লাশটা আমাকে বাড়ি থেকে বেঁধে দিয়েছিল, সেই লাশটা আমার ভ্যানের উপর বসে আছে। এবং আমার সাথে যে চাচা ছিল, সেই চাচা কিন্তু আমার পেছনে ছিল না। এটা আমি দেখার পর আমি কি বলবো, আমি যেহেতু লাশটা আমার গাড়িতে যখন দিচ্ছিল তখন আমি তার মুখটা দেখিনি, সেজন্য আমি বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি। তবে আমার সাথে যে চাচা আসছিল তার চেহারাটা কিন্তু আমার সুন্দরভাবে মনে ছিল। যেহেতু আমি চাচাকে দেখতে পাচ্ছি না এবং ভ্যানের উপর লাশটাও দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার বুঝতে আর বাকি রইল না, এই যে ব্যক্তি বসে আছে ইনি এই লাশ, এর বাইরের কেউ হবে না। বিশ্বাস করেন আলামিন ভাই, আমার কাছে মনে হয়েছিল ওই রাতটা হয়তো আমার জন্য এই দুনিয়াতে শেষ রাত। ওই রাতটাই মনে হয়েছিল আমার জন্য একটা কাল রাত। তখন কিছু না বলে আমি ওইখান থেকে এক দৌড়ে চলে গেলাম সামনের একটি রাস্তায়। আমি ওইদিকে নতুন, আগে পরে কখনো যাইনি, সেক্ষেত্রে রাস্তাঘাট, এলাকা, গ্রাম, বাড়ি আমার কিছু চেনাই ছিল না। বিশ্বাস করেন আলামিন ভাই, আমি সামনে যেতে না যেতেই একটি লোকের সাথে দেখা। সেই লোকটি আমার ভ্যানের সাথে যে চাচা আসছিলেন, সেই চাচা আমাকে বলছে, এই লতিফ, এদিকে দৌড়ে কোথাও যাচ্ছিস, আর সে ভ্যানটা কোথায়? আমি বললাম যে চাচা কি ব্যাপার, আপনি না আমার সঙ্গে ছিলেন, আপনি আমাকে 2-3 বার বললেন যে আমার ব্যথা করছে ব্যথা করছে, তাহলে আমি আপনার সাথে কথা বললাম, বলে দেখি যে আমার ভ্যানের উপরে সেই লাশটা এরকম করে বসে আছে, আপনি নেই, আবার আপনি আমার সামনে এদিকে কিভাবে আসলেন? তো চাচা বলল যে এত কথা বলিস কিসের জন্য, আমি তোর ভ্যানের পেছনে নেই, মানে আমি তোর ভ্যানের পেছনে, তুই তাকিয়ে দেখতো তোর ভ্যান কই? তারপর আমি একটু হালকা তাকিয়ে দেখলাম, হ্যাঁ তাই তো, আমি ভ্যানের পাশে দাঁড়িয়ে আছি, লাশটা যেভাবে ছিল সেভাবে আছে, আর সেই মুরব্বী চাচাও আমার সাথে আছে। তাহলে কি হচ্ছে আমার সাথে? সামান্য 1-2 মিনিটের ব্যবধানে আমার সাথে এটা কি ঘটে গেল? তারপর আমি মনে করলাম, যেহেতু আমি আবু বক্করের দোকানে চা খাইতে চেয়েছিলাম, আমার একটা ঘুমের তন্দ্রা আসছিল, তাই হয়তো একটু ঘুমের কারণে আমি হয়তো এ ধরনের কোনো হ্যালুসিনেশনের আওতামুক্ত হয়ে গেছি। চাচাকে কিছু বুঝতে উঠতে দেওয়ার আগেই আমি বললাম, ঠিক আছে চাচা, সরি, আমি বুঝতে পারিনি, আপনি তাহলে চলুন। আবারও আমরা যখন যাচ্ছি এবার কিন্তু আর ভ্যানটা ঠেলে যাচ্ছি না, এবার ভ্যানটাতে আমি আস্তে আস্তে প্যাডেল করছি। কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো ঠান্ডা একটি হাত আমার ঘাড়ের উপর কেউ যেন দিয়েছে এবং বলছে যে, লতিফ, ভাগ্য যদি খারাপ হয়ে থাকে তাহলে সেখান থেকে তাকে আর কেউ ফেরাতে পারে না। এই কথা শুনে আমি ভয় না পেয়ে আমি বললাম যে, হ্যাঁ চাচা, আসলে এরকমই, ভাগ্য যদি খারাপ হয় তাহলে সে মানুষটার চারপাশ থেকে ভাগ্য খারাপ থাকে। তো এই যে লোকটা মারা গেল, ইনি কিভাবে মারা গেলেন চাচা? তখন চাচা আমাকে বললেন যে, দেখো, ছেলেটা রাস্তার পাশ থেকে হাঁটছিল, তার ভাগ্যটা কতটাই খারাপ। মেইন সড়কের পাশ থেকে হাঁটার পরে একটা গাড়ি ব্রেকচ্যুত হয়ে তাকে এসে ধাক্কা দেয় এবং সে ধাক্কা খেয়ে পড়ে যেয়ে সেখানেই মারা যায়। তো লতিফ, তোমাকে আমি যেটা বলছিলাম, ভাগ্য যদি খারাপ হয় তাহলে সেখান থেকে তাকে কেউ আর ফেরাতে পারে না। তখন আমি বললাম যে, চাচা, আপনি একটা কথা বারবার কেন বলছেন? তো
তখন চাচা আমাকে বলল যে হ্যাঁ, আমি তো তোমাকে বললাম, ভাগ্য যদি খারাপ হয় তাহলে সেখান থেকে তাকে কেউ আর ফেরাতে পারে না। এই একই সাউন্ড, একই কথা রিপিট করার কারণে আমি আবারও ফিরে তাকালাম। তাকিয়ে যেটা দেখতে পেলাম, আলামিন ভাই, সে চাচা আমার পেছনে আবারও নাই। এবং আমি যে লাশটা নিয়ে যাচ্ছিলাম, গত 5 মিনিট আগে আমার সাথে যেটা ঘটে গিয়েছিল ঠিক সেম কাহিনী। সেই লাশটা নাকি আমার ঘাড়ের উপরে হাত দিয়ে কথা বলছে। কপাল ফেটে টকবক করে রক্ত বের হচ্ছে, দাঁতের চোয়ালের এক পাটি নাই, চোখের এক পাশটা ঝুলে গেছে, আর একটা চোখ খুলে ঝুলে রয়েছে। কাফনের কাপড় পরানো, সাদা ধবধবে, নাকের মধ্যে তুলো দেওয়া, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে ওখানে জ্ঞান হারাই। পরবর্তীতে আমি যখন আমার জ্ঞান আসে, আমি যখন আমার বাড়িতে, তখন সবার কাছে জানতে পারি যে আমি কেন এখানে। তারা আমাকে বলে, তুমি অমুক বাগানের মধ্যে জ্ঞান হারিয়েছিলে, বেলা 12টার দিকে কিছু ছেলে পেলে তোমাকে দেখে মানুষকে জানায়, তারা তারপর তোমাকে চিনতে পেয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তারপর আমি তাদেরকে খুলে বললাম যে আসলে ওই যে আবু বক্করের দোকানে বসেছিলাম, ওখানে এক চাচা এসে বলল যে এই ঘটনা, এই ব্যাপার, তো আমাদের গ্রামে কেউ কি মারা গেছে? তখন আমার সেই বাড়ির লোকজন বলল যে না, তো আমাদের এই এলাকার আশেপাশে 10 কিলোর মধ্যে তো গত রাতে কেউ মারাই যায়নি। তারপর আমি বুঝতে পারলাম যে আমার সাথে আসলে অশরীরী কোনো আত্মার সাথে কোনো সমস্যা হয়েছিল। এই ঘটনাটি আমি অনেকের কাছে শেয়ার করেছি, কেউ আমাকে বুঝতে চায়নি, জানতে চায়নি, সবাই আমাকে বোকা মনে করেছে। কিন্তু আলামিন ভাই মন খুলে কথা বলার কোনো জায়গা পায়নি, তাই আপনার ভূত বাংলাতে মেইলটি পাঠালাম। যদি ভালো লাগে তাহলে দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাবেন। এ ধরনের অনেক ঘটনা আছে আমার সাথে। শুনেছি ছোটবেলায় নাকি আমার উপর জিনের আশ্রয় হয়েছিল, যার জন্য আমার এ ধরনের হ্যালোসিনেশন বা এ ধরনের ঘটনা আমার সাথে ঘটে থাকে। যদি আপনি আপনার ভূত বাংলাতে আমার এই ঘটনাটি শেয়ার করেন, তাহলে পরবর্তীতে আমি আপনাকে আরও ঘটনা শেয়ার করব। তো এখানে আব্দুল লতিফ এবং বক্কর, আমি যে নামটি ব্যবহার করেছি এটি আমার ছদ্মনাম। তো গাইজ, এতক্ষণ শুনছিলেন আপনারা ভূত বাংলার সাথে আছি মোহাম্মদ আলামিন। আপনাদের কাছে এই লতিফ ভাইয়ের ইমেইল এপিসোডটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ঘটনাটি শুনে কিন্তু আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছিল। তো এমন ঘটনা যদি রাত 12টার পরে আপনার সাথে ঘটে যায় তাহলে কেমনটা হতে পারে কমেন্টস করে জানাবেন। ভূত বলে কোনো কিছু আছে কিনা আমি কোনো তর্কে যাব না, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি মেইলটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত আরও একটি নতুন ইমেইল এপিসোড আপনাদের সামনে হাজির না হচ্ছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।